ওয়েলকাম টু মধুমিতার ক্লাসেস। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন্স নিয়ে আমি আজকে আলোচনা করব, যেই কোশ্চেন্সগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি আলোচনা করব, সেই কোশ্চেন্সগুলো মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বায়ুমণ্ডল চ্যাপ্টারটা পড়ার আগে আমরা আমাদের লক্ষ্য কিন্তু সেট করে নেব। ফার্স্ট আমরা আমাদের লক্ষ্য সেট করে নেব। আমাদের লক্ষ্য হচ্ছে 100% নাম্বার ক্যারি করা জিওগ্রাফিতে, ঠিক আছে? তাহলে জিওগ্রাফিতে আমাদের 100% জিওগ্রাফিতে আমরা 100% নাম্বার কিন্তু ক্যারি করতে চাই। এই লক্ষ্য নিয়ে আজকের এই চ্যাপ্টারটা, আজকের এই অধ্যায়টা আমরা পুরোপুরি কমপ্লিট করব। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই চ্যাপ্টারের বাইরে, মানে আমি যে প্রশ্নগুলো আজকে নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলোর বাইরে মাধ্যমিক তথা সেকেন্ড সেমিস্টারে কোনো রকম প্রশ্ন কিন্তু আসবে না। তোমরা যদি কেউ পরীক্ষার আগের দিনও এই ভিডিওটা দেখে থাকো, তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। তো অবশ্যই দেখতে থাকবে। আমরা আমাদের এই ভিডিওটা শুরুর আগে বা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা আমাদের লক্ষ্য কিন্তু সেট করে নিয়েছি। এই লক্ষ্যকে উদ্দেশ্য করে আজকে আমরা এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করব এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে প্রত্যেকটা নোট সাজিয়ে লিখে আসবো। এটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। এই চ্যাপ্টারটা পড়ার আগে ফার্স্ট আমাদের যেটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল কী। বায়ুমণ্ডল কি, এই বিষয়টা ফার্স্ট আমাদের ক্লিয়ার করতে হবে। বায়ুমণ্ডল বুঝতে গেলে তোমাদের আগে খুব ভালোভাবে বুঝতে হবে যে তোমরা যখন শীতের বেলা, যখন ঠান্ডা পড়ে, ঠিক আছে, শীতকালে যখন তোমরা কি করো, সোয়েটার পরো বা জ্যাকেট পরো, তাই তো? তো তোমাকে কি করছে, সেই জ্যাকেটগুলো তোমাকে ঠান্ডা হাওয়া থেকে বাঁচাচ্ছে। তো পৃথিবীকে অনেক কিছু থেকে, ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীকেও কিন্তু বাঁচাচ্ছে। এবং হতে পারে, ধরো খুব সহজভাবে যদি বলতে যাই, যে তোমাদের শরীরকে রক্ষা করার জন্য তোমাদের জামা প্রয়োজন, ড্রেস প্রয়োজন, তেমনি পৃথিবীকে রক্ষা করার জন্য পৃথিবীরও একটা ড্রেস আছে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু বায়ুমণ্ডল। পৃথিবীরও একটা জামা আছে, সেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। মানে পৃথিবীকে ঘিরে থাকা যে গ্যাসীয় আবরণ, আবরণ মানে তার জামাটা, সেটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। এই যে ধরো, আমি যদি আঁকি যে এটা ধরো পৃথিবী, এই যে এটা ধরো পৃথিবী, এই পৃথিবীকে ঘিরে থাকা মানে এই পৃথিবীর চারপাশে একটা কি রয়েছে, তার ড্রেস রয়েছে বা আবরণ রয়েছে, যেটাকে ভালো ভাষায় যদি বলি সেটা বলবো আমরা আবরণ। তাহলে পৃথিবীকে ঘিরে যে আবরণ রয়েছে সেটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে পৃথিবীকে ঘিরে থাকা যে আবরণটা রয়েছে, যে গ্যাসীয় আবরণটা রয়েছে, সেটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। তোমরা তোমাদের নোটে এই অধ্যায়টা পড়ার আগে প্রথমেই সংজ্ঞাটা লিখে নেবে, যে পৃথিবীকে যে ঘিরে আছে যে জামাটা, সেটাকেই বলা হচ্ছে কি বায়ুমণ্ডল। ভালোভাবে যদি তোমরা দেখতে যাও, যে পৃথিবীকে ঘিরে থাকা যে গ্যাসীয় আবরণ, সেটাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। বিষয়টা ক্লিয়ার কিনা অবশ্যই জানাবে। এরপরে আমরা আসবো যে এই যে বায়ুমণ্ডল আছে, পৃথিবীকে ঘিরে থাকা, আমরা দেখলাম গ্যাসীয় আবরণ রয়েছে, কিন্তু তার মধ্যে এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমরা কোথায় থাকি? এখানে থাকি, তাই তো? এবার এই ভূপৃষ্ঠ থেকে আমরা যদি ধীরে 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 অন্য গ্রহে বা মহাকাশে যেতে চাই, তাহলে কিন্তু আমরা অনেকগুলো স্তর কিন্তু পার করে আমাকে মহাকাশে যেতে হবে। দেখো, আমরা এখানে আছি ঠিকই, কিন্তু আমি যদি যেতে চাই মহাকাশে, কোথায়? মহাকাশে। সুনিতা উইলিয়াম গেছে, তাই না? রাকেশ শর্মা গেছে। তো সেই রকম বিজ্ঞানীগুলোর মতো আমিও যদি মহাকাশে যেতে চাই, তাহলে আমাকেও পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে যাওয়ার জন্য মেন কয়েকটা স্তর আমাকে অতিক্রম করতে হবে। সেই স্তরগুলোর মধ্যে রয়েছে ট্রোপোস্ফিয়ার স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই সমস্ত স্তরগুলো কিন্তু ধাপে ধাপে রয়েছে। সেই সমস্ত স্তরের মধ্যে যে দুটো স্তর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই দুটো স্তর তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো স্তরের যে কনসেপ্ট, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো ফার্স্ট আমাদের পৃথিবীর যদি ফার্স্ট স্তরটা আমরা দেখি, ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে, মানে পৃথিবী থেকে যদি আমরা ধরো রকেটে চড়েছি, তো এই রকেটে চড়ে আমরা কোথায় যাচ্ছি? উপরে যাব, তাই তো? মানে আমরা যেখানে আজকে আছি, ধরো তোমাদের বাড়ি থেকে আজকে তুমি ওপরে যাবে, আকাশের ওপরে যাবে। তো যাওয়ার জন্য ফার্স্ট যে স্তরটা তুমি পাবে, সেটার নাম কি? ট্রোপোস্ফিয়ার। কি? ট্রোপোস্ফিয়ার। এই স্তরটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার।
এই স্তরটার নাম ট্রোপোস্ফিয়ার। তার পরের যে স্তরটা রয়েছে, মানে এই ট্রোপোস্ফিয়ারের পরে আরেকটা স্তর রয়েছে, সেটা সম্পর্কে পরে জানবো। এই ট্রোপোস্ফিয়ার তোমাদের এই ট্রোপোস্ফিয়ার থেকে যে প্রশ্নটা যেভাবে আসতে পারে আর কি, যে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করো, মানে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে এই স্তরটি সম্পর্কে তুমি যা যা জানো সেটা তোমাকে আলোচনা করতে বলা হবে। ঠিক আছে, তো ফার্স্ট ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা যদি লিখতে চাই, ফার্স্ট আমাদেরকে লিখতে হবে যে এই ট্রোপোস্ফিয়ারে আমরা যে বৃষ্টিপাতগুলো দেখি, যে আমরা যে প্লেনগুলো দেখি, সেই প্লেনগুলো কিন্তু বৃষ্টিপাত যে ঘটে সেটা কিন্তু এই স্তরটায়, মানে এই যে প্রথম স্তর, মানে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি উঠি সেই যে প্রথম স্তরটা আমরা দেখতে পাবো, এটা এই স্তরটা মেনলি 18 কিলোমিটার 18 কিলোমিটার উচ্চতায় কিন্তু এই ট্রোপোস্ফিয়ার স্তরটা রয়েছে। মানে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি 18 কিলোমিটার পর্যন্ত, মানে যেখানে আছি সেখান থেকে যদি আমরা 18 কিলোমিটার উঠি, সেই 18 কিলোমিটার থেকে আমরা যেখানে আছি ভূপৃষ্ঠ পর্যন্ত, এই স্তরটার নাম কি? ট্রোপোস্ফিয়ার। এবং এই ট্রোপোস্ফিয়ার স্তরে কি কি ঘটে সেটা আমাদেরকে জানতে হবে, তাহলেই এই অ্যান্সারটা আমরা সুন্দরভাবে লিখে আসতে পারবো। ফার্স্টে রয়েছে যে যেহেতু আমাদের প্রশ্নটা বলবে যে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে তুমি যা জানো লেখো, তো ফার্স্ট জানতে হবে যে ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? 18 কিলোমিটার। তাহলে এটা ফার্স্ট লিখতে হবে যে উচ্চতা, তাহলে উচ্চতা পয়েন্ট করে কি লিখবে? উচ্চতা পয়েন্ট করে লিখবে যে ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 18 কিলোমিটার। এরপরে হচ্ছে আমাদের যে বৃষ্টিপাতগুলো হয়, সেই বৃষ্টিপাতগুলো মেঘ জমা হয়, জলীয় বাষ্প সঞ্চিত হয়, সেটা কিন্তু ট্রোপোস্ফিয়ারে। তো মেঘগুলো যখন ট্রোপোস্ফিয়ারে জমা হচ্ছে তখনই কিন্তু ট্রোপোস্ফিয়ারে বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপরের যে স্তরটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্তরে কিন্তু কোনো রকম ঝড় বৃষ্টি হচ্ছে না। যেই স্তরে আমার 100% দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে লক্ষ্য করবে। তো ফার্স্ট হচ্ছে আমরা দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা 18 কিলোমিটার যদি রকেটটাতে চলে যাই, তাহলে সেই স্তরটার নাম হচ্ছে কি? ট্রোপোস্ফিয়ার। এবার এই ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা একটা জিনিস জানলাম যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? 18 কিলোমিটার। এবার আমরা জানবো যে আমাদের যে ঝড় বৃষ্টিগুলো যে হয়, আমরা যে মেঘগুলো দেখতে পাই, সেই মেঘগুলো কোথায় ভাসে? এই ট্রোপোস্ফিয়ার স্তরে। তাহলে এই মেঘগুলো কোথায় ভাসে? ট্রোপোস্ফিয়ার স্তরে কিন্তু মেঘগুলো দেখা যায়, এবং প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় কিন্তু এই ট্রোপোস্ফিয়ার স্তরে। যদি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় তাহলে কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার স্তরে। দেখো মেঘ থেকে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে সেটা কোন স্তরে হচ্ছে? ট্রোপোস্ফিয়ার স্তরে হচ্ছে। ঠিক আছে, তো 2 নম্বর প্রশ্ন আমরা জানতে পারলাম যে ট্রোপোস্ফিয়ারে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে দেখো ট্রোপোস্ফিয়ারেই কিন্তু কি হচ্ছে? ঝড় বৃষ্টি হচ্ছে। পরের যে স্তরটা রয়েছে সেই স্তরে কিন্তু কোনো রকম ঝড় বৃষ্টি হচ্ছে না। সমস্ত কিছু বৃষ্টি, বজ্রপাত, ঝড় বৃষ্টি কোথায় হচ্ছে? এই ট্রোপোস্ফিয়ার স্তরে। ঠিক আছে, তাহলে ট্রোপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি হয়, এটা আমরা 2 নম্বর পয়েন্ট আমরা কিন্তু লিখবো। 3 নম্বর পয়েন্ট যেটা লিখবো যে ট্রোপোস্ফিয়ারের যে উষ্ণতা, সেই উষ্ণতা কিন্তু সবসময় একই থাকে। তুমি যতই উঁচুতে উঠো না কেন, এখান থেকে আমরা জানি যে উচ্চতা যত বাড়বে তত কি হবে? শীতল হবে, তাই তো? যেমন পাহাড়ের দিকে আমি যদি যাই, সেই পাহাড়ের দিকে আমরা নিচ থেকে যত উপরে উঠবো দেখবো পাহাড়ে ততটা কি ঠান্ডা, তাই তো? যেমন আমি যে এখানে আছি শিলিগুড়িতে, শিলিগুড়ি থেকে দার্জিলিং, সেই দার্জিলিংয়ে কি ঠান্ডা বেশি। তো কেন হচ্ছে? উচ্চতা বাড়ছে, সেখানে উঁচু বেশি জায়গাটা, তার জন্য সেখানে শীতল। কিন্তু এই ট্রোপোস্ফিয়ার স্তরটাতে তুমি যদি ওঠো, এখানেও যদি ওঠো, এখান থেকে যেরকম উষ্ণতা, ধরো 12 ডিগ্রি সেলসিয়াস, এই উপরে উঠলেও তোমার সেই 12 ডিগ্রি সেলসিয়াসই উষ্ণতা থাকবে। তাহলে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কি থাকে? সবসময় একই থাকে। ঠিক আছে, এটা। তারপরে জলীয় বাষ্প সঞ্চয়, এই যে জলকণা, মানে মেঘগুলো যে সঞ্চিত হয়, সেটা কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার স্তরে। তাহলে 4টা পয়েন্ট আমরা কিন্তু এই ট্রোপোস্ফিয়ার স্তর সম্পর্কে জানলাম। থেকে আমরা যে যে কোশ্চেন্সগুলো, এবার প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ট্রোপোস্ফিয়ার স্তর সম্পর্কে যা জানো লেখো, প্রথমেই আমরা কি লিখবো? যে ফার্স্ট আমরা লিখবো যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা। উচ্চতা পয়েন্ট করব আমরা, উচ্চতা পয়েন্ট করে আমরা কি লিখবো? উচ্চতা পয়েন্ট করব, করে হাইপেন দিয়ে লিখবো যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 18 কিলোমিটার। ঠিক আছে, তারপরে কি লিখবো? তারপরে লিখবো বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি পয়েন্ট করে লিখবো যে ট্রোপোস্ফিয়ার স্তরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় বলে এই অঞ্চলকে, এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ক্ষুব্ধ মণ্ডল মানে তার রাগ আছে, ঠিক আছে, সেটাকে এই জন্য ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। আবার কি? আবার হচ্ছে উষ্ণতা, তাই না? উষ্ণতা পয়েন্ট করব যে ট্রোপোস্ফিয়ার স্তরের উষ্ণতা কিন্তু কি থাকে? একই থাকে। উষ্ণতা পয়েন্ট করলাম যে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কি থাকে? একই থাকে। আবার যদি বলে জলীয় বাষ্প, কি? জলীয় বাষ্প, জলীয় বাষ্প,
জলীয় বাষ্প মানে জলকণাগুলি কোথায়, জলকণা থেকেই তো মেঘ তৈরি হয়, তো জলীয় বাষ্প কোথায় সঞ্চিত হয়, এই ট্রোপোস্ফিয়ার স্তরে। তাহলে দেখবে যে জলীয় বাষ্পগুলি ট্রোপোস্ফিয়ার স্তরে কিন্তু সঞ্চিত হয়। তাহলে এই 4টা পয়েন্টের অ্যান্সার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ শুধুমাত্র এই ছবিটা দেখে। তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে এই 4টা পয়েন্টের যে ব্যাখ্যা সেটা কিন্তু তুমি খুব সহজভাবেই লিখতে পারবে। অবশ্যই জানাবে বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ছবি এঁকে এঁকে দেখলাম যে এখানে বৃষ্টিপাত হচ্ছে, আবার উষ্ণতা কি থাকছে, একই থাকছে, আবার এর উচ্চতা কত 800 কিলোমিটার। এখানে কি হচ্ছে, জলীয় বাষ্প বা জলকণাগুলো ওখানে সঞ্চিত হচ্ছে। এটা হচ্ছে যদি ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে তোমাকে লিখতে বলে। এবার তোমাকে ট্রোপোস্ফিয়ার না দিয়ে তোমাকে দিল স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে যা জানো লেখো। ট্রোপোস্ফিয়ারের থেকেও যেই প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার একটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে লেখাটা। তো স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে লিখতে গেলে ফার্স্ট আমাদের কি করতে হবে, ছবিটা বুঝতে হবে যে এর পরে মানে এই ট্রোপোস্ফিয়ার স্তর থেকে আমরা যদি পরের যে স্তরটা রয়েছে মানে 18 কিলোমিটার যদি আমরা পার হই, আমাদের রকেটটা যখন 18 কিলোমিটার উচ্চতা পার হবে, পার হওয়ার পর আমরা যে স্তরটা পাবো সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কি, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলটা আমরা পাবো। তাহলে আমরা ট্রোপোস্ফিয়ার স্তরটা পার হয়ে কোন স্তরটা পাবো, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা পাবো। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু কোনো রকম ঝড় বৃষ্টি হয় না, এখানে সবসময় শান্ত ভাব বিরাজ করে, এই অঞ্চলটা সবসময় শান্ত থাকে, হাওয়া বয়, কিন্তু কোনো রকম বৃষ্টি ঝড়ঝঞ্ঝা এই স্তরে হয় না। তাহলে তোমার রকেটটা যদি এই 800 কিলোমিটার পার করে যখন এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ঢুকবে তখন দেখবে ওখানে কোনো রকম মেঘ নেই, কোনো রকম বৃষ্টিপাত সেখানে হচ্ছে না। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো ঝড় বৃষ্টিপাত হয় না, কাটা চিহ্ন, ঝড় বৃষ্টিপাত হয় না। তাহলে ফার্স্ট পয়েন্টে তুমি লিখবে যে ঝড় বৃষ্টি, তাহলে লিখবে কি যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কোনো রকম ঝড় বৃষ্টি সেখানে হয় না, সেখানে শান্ত ভাব বিরাজ করে বলে একে এই স্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলকে শান্ত বলয় বলা হয়। কি বলয় বলা হয়, শান্ত বলয়, শান্ত বলয়। তো শান্ত বলয়, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি হয় না বলে এই স্তরকে শান্ত বলয় বলা হয়। তার পরবর্তী হচ্ছে এই যে স্তরটা রয়েছে মানে একটা পয়েন্ট হয়ে গেল, তার পরের পয়েন্ট হচ্ছে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার যে অঞ্চলটা রয়েছে, যে স্তরটা রয়েছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কিন্তু জেট বিমানগুলো যে রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে, যে জাহাজগুলো রয়েছে, যে এরোপ্লেনগুলো রয়েছে, সেই জিনিসগুলো কোথা দিয়ে, সেই প্লেনগুলো যে রয়েছে সেটা কিন্তু এই স্তর দিয়ে চলাচল করে। এখন যদি প্রশ্ন করো কেন, এই স্তরটাও তো অনেক সুন্দর কাছে রয়েছে, এই স্তর দিয়েই চলাচল করতে পারে, কিন্তু না, এই স্তর দিয়ে চলাচল করে না, কারণ এই যে স্তরটা রয়েছে ট্রোপোস্ফিয়ার স্তরে যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, ঠিক আছে। এই কারণে জেট বিমানগুলো কিন্তু কি ট্রোপোস্ফিয়ার স্তরে চলাচল করে না। আমরা যে দেখি যে শব্দ শোনা যায় অনেক ক্ষেত্রে, তাই না, তো সেটা আমরা দেখতে পাই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে যে জেট বিমানগুলো যায় তারপরেই আমরা শুনতে পাই যে হ্যাঁ ওই যে প্লেনটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলেই কিন্তু এই জেট বিমানগুলো চলাচল করে। ধরো আমি এখানে আঁকলাম এরকম একটা, এটা ধরো জেট বিমান, ঠিক আছে, জেট বিমান। এইভাবে ছবি এঁকে এঁকে প্রত্যেকটা জিনিস তোমরা পড়বে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে একটা পয়েন্ট হয়ে গেল যে এখানে কোনো রকম ঝড় বৃষ্টি হয় না বলে শান্তভাব বিরাজ করে, তাই এই অঞ্চলকে কি বলা হয়, শান্ত বলয় বলা হয়। 2 নম্বর পয়েন্ট যে এই অঞ্চলে মানে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কিন্তু কি করে, জেট বিমানগুলো চলাচল করে। জেট বিমানগুলো ধরো এখান থেকে এই জায়গা যাবে, তো সে কি করবে, এই জায়গা থেকে মানে এই স্তরটা দিয়ে যাতায়াত করবে, ঠিক আছে। তাহলে জেট বিমানগুলো চলাচল করে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে। তারপরের যে কোশ্চেনটা রয়েছে যে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে উষ্ণতা সেটা কিন্তু এখানে দেখলাম যে উষ্ণতা কি থাকে, একই থাকে, তাই না, কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু অনেক বেশি। এই ট্রোপোস্ফিয়ারের থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু অনেক বেশি, অনেক গরম হয়, ঠিক আছে। তাহলে এখানে উষ্ণতাটা কি অনেক বেশি, উষ্ণতা বেশি, এই স্তরের যে উষ্ণতা বেশি, তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কি অনেক বেশি। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে তোমাকে যদি লিখতে বলে যে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে লেখো, ফার্স্ট পয়েন্ট লিখবে কি ঝড় বৃষ্টি, যে এই স্তরে ঝড় বৃষ্টি হয় না, যেটা বলে দিলাম। 2 নাম্বার লিখবে যে জেট বিমান, মানে এই স্তর দিয়ে জেট বিমানগুলো চলাচল করে। তার পরের পয়েন্টে যে লিখবে যে এই উষ্ণতা, যে এই স্তরের উষ্ণতা অনেক বেশি, ঠিক আছে। তাহলে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার থেকে যে যে
প্রশ্নগুলো আসতে পারে, যেভাবে আসতে পারে তুমি কিন্তু খুব সহজে এই 3টা পয়েন্ট লিখে আসতে পারবে, ঠিক আছে। এরপরে আমরা আরও মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরের যে গুরুত্ব, এটা কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এই কোশ্চেনটা কিন্তু ম্যামেরা তোমাদের লেখাবে, স্কুলে হোক বা যে কোনো টিউশনে হোক, তোমাদের কিন্তু এই প্রশ্নটা অবশ্যই লেখাবে যে ওজোন স্তরের ভূমিকা বা ওজোন স্তরের গুরুত্ব কী। এখন আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো। তো চলো, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রোপোস্ফিয়ার স্তরকে কেন্দ্র করেই মেনলি, কিন্তু এটা একটু আলাদা, এটা একটু কনসেপ্টটা আলাদা, যেটা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। 2 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। আমরা দেখলাম যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। আমরা যদি এখান থেকে যদি এখানে পাহাড়ের দিকে, মানে এটা ধরো পাহাড়, এই পাহাড়ে যদি আমরা এখানে থাকি, তো আমরা যত উঁচুতে উঠবো, ধরো একটা মানুষ এখানে ছিল, তারপরে ধরো এখানে উঠলো, সেই উচ্চতা যখন বাড়বে তখন উষ্ণতা কি করবে? কমবে, তাই তো? তাহলে উচ্চতা কি করবে? এই উচ্চতাটা বাড়বে, এই উচ্চতাটা বাড়বে, কিন্তু উষ্ণতা তখন যে গরম সেটা কি করবে? কমবে নিচের দিকে। দেখো, যত পাহাড়ের দিকে আমরা উঁচুতে উঠবো তখন কি হবে? উষ্ণতাটা কমে যাবে, তাই তো? এটা জানি যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি থাকবে? কমতে থাকবে। এখানে আমরা আছি খুব এখানে খুব কি আছে? গরমে আছি, কিন্তু যত আমরা ওপরে উঠবো তখন কি হবে? উষ্ণতাটা কমতে থাকবে। তো উষ্ণ বাড়ার সঙ্গে ট্রোপোস্ফিয়ারে কি থাকে? উচ্চতা যত বাড়বে, এই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, ঠিক আছে? উষ্ণতা কমতে থাকে। কিন্তু যখন উচ্চতাও বাড়ে আবার উষ্ণতাও বাড়ে, সেটাকেই বলা হচ্ছে বৈপরীত্য উচ্চতা। আমরা জানি ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাটা কমে যায়, কিন্তু যখন উচ্চতাও বাড়ছে আবার উষ্ণতাও বাড়ছে, এই যে এটা হচ্ছে উষ্ণতা, উষ্ণতা, আবার এটা কি? এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা। কিন্তু আবার এই পাহাড়ে যখন যত উঁচুতে উঠছি তত কি হচ্ছে? উষ্ণতাটা বাড়ছে। তো এটাই হচ্ছে যে স্ক্রিনে দেখতে পাবে লেখাটা, সেটা কিন্তু লিখে নেবে। তো যদি প্রশ্ন আসে যে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, লিখবে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, উষ্ণতাটা কমতে থাকে। কিন্তু যখন কি হয় না, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও কি থাকে? বাড়তে থাকে। আমি পাহাড়ের দিকে যত উঠছি ততই উষ্ণতাটা বাড়তে থাকছে, সেটাকেই বলা হচ্ছে বৈপরীত্য উষ্ণতা, ঠিক আছে? এটা তোমরা লিখে নেবে, বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাবে। এটা বৈপরীত্য, বৈপরীত্য মানে বিপরীত হচ্ছে। প্রথমে কি হচ্ছে? বিপরীত হচ্ছে, তারপরে সব ঠিকঠাক হচ্ছে। প্রথমে বিপরীত হচ্ছে, ও যখন বাড়ছে ও তখন কমছে, তারপরে পরবর্তীকালে ও বাড়ছে ও বাড়ছে, সেটাকেই বলা হচ্ছে বৈ। সহজভাবে আমরা ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো। ফার্স্ট, ওজোন স্তরের গুরুত্ব মানে ফলাফল আলোচনা করো, কিন্তু আমাদের জানতে হবে যে এই ওজোন স্তরটা কোথায় আছে। তো ফার্স্ট, যদি এটা একটা পৃথিবী হয়, ভালো করে দেখবে, ভালো করে লক্ষ্য করবে, দেখো এটা যদি পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয়, এই পৃথিবীর আমরা জানি স্তর কয়টা আছে? অনেকগুলো স্তর রয়েছে। তার মধ্যে আমরা জানি এটা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা ট্রোপোস্ফিয়ার, তারপর এটা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা ট্রোপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। কিন্তু এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী যে স্তরটা রয়েছে, এটাকেই বলা হচ্ছে ওজোন স্তর। কি? এটাই হচ্ছে ওজোন স্তর, আমাদের ওজোন স্তর, এই ওজোন স্তর। এই ওজোন স্তর কিন্তু আমাদের ভীষণভাবে আমাদের পৃথিবীকে কিন্তু রক্ষা করে। ফার্স্ট তোমাদের বলে রাখি যে ভীষণভাবে একটা জ্যাকেট বা একটা সোয়েটার বা আমাদের কোনো একটা ড্রেস যখন আমাদের শরীরকে যেভাবে প্রোটেক্ট করে, সেইভাবেই কিন্তু এই ওজোন স্তর পৃথিবীর যে সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত কিছুকে রক্ষা করে কিন্তু এই ওজোন স্তর। তাই ওজোন স্তরের গুরুত্ব তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট এর কোশ্চেনটা হচ্ছে যে ওজোন স্তর গুরুত্ব লেখো, মানে এই ওজোন স্তর থাকার কারণে কি কি ফলাফল হচ্ছে, বা এই ওজোন স্তর থাকছে বলে যার কারণে কি কি হচ্ছে, সেটাই হচ্ছে তার মেনলি কোশ্চেনটার মিনিং, বা এটাই হচ্ছে তোমাদের লিখতে হবে যে ওজোন স্তর থাকার কারণে পৃথিবীতে কি কি ভালো ভালো কিছু হচ্ছে, তাই না? তো ওজোন স্তর থাকার কারণে পৃথিবীতে কি কি হচ্ছে, বা এর কারণে কি কি ফলাফল, বা ওজোন স্তরের গুরুত্ব মানে হচ্ছে ফলাফল, ওজোন স্তর থাকার কারণে কি কি ভালো কাজ হচ্ছে, ঠিক আছে? সেটাই হচ্ছে মেনলি এই কোশ্চেনটার মিনিং। তোমাদের প্রশ্ন আসবে যে ওজোন স্তরের গুরুত্ব লেখো। এই ওজোন স্তরের গুরুত্ব লেখো, তোমাদের ফার্স্ট যেটা লিখতে হবে, একটু তোমরা যদি ভালো স্টুডেন্ট হও বা তোমরা যদি ম্যামকে একটু অবাক করাতে চাও বা 5-এর মধ্যে 5 দিতে পারো, ঠিক আছে? তোমাদের যদি চাওয়া থাকে যে না আমি 3-এর মধ্যে 3ই পেতে চাই,
এই কোশ্চেনটা মেনলি ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করো, এই কোশ্চেনটা মেনলি তোমাদের 3 মার্কসের জন্য আসবে। এবং কেউ যদি চায়, অবভিয়াসলি অনেক স্টুডেন্ট চাইবে যে আমি 5-এর মধ্যে 5 বা 3-এর মধ্যে 3 পাই। যেহেতু এই প্রশ্নটা 3-এর মধ্যে 3 তোমরা যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ফার্স্ট লিখতে হবে যে অ্যাকচুয়ালি ওজোন স্তর কাকে বলে। আমি যে বায়ুমণ্ডলটা লিখে দিলাম, সেই বায়ুমণ্ডল এবং ওজোন স্তরের যে সংজ্ঞা সেটা কিন্তু একই। ওজোন স্তরের এখানে ফার্স্ট এই স্তরটা তোমরা যখন এই কোশ্চেনের অ্যান্সারটা লিখতে যাবে, ফার্স্ট তোমরা অ্যান্সার বা উত্তর পয়েন্ট করে তোমরা কি লিখবে, ফার্স্ট সংজ্ঞা লিখবে। কি লিখবে? ফার্স্ট সংজ্ঞা লিখবে যে পৃথিবীকে ঘিরে যে গ্যাসীয় আবরণ তাকে কি বলে? ওজোন স্তর বলে। ঠিক আছে, এটা লিখে দেবে যে পৃথিবীকে ঘিরে যে গ্যাসীয় আবরণ তাকে ওজোন স্তর বলে। এরপরে এই সংজ্ঞাটা, ওজোন স্তরের সংজ্ঞাটা লেখার পর, যেহেতু ওজোন স্তরের গুরুত্ব লিখতে বলেছে, তাই তোমরা ওজোন স্তর আগে কাকে বলে সেটাকে খুব সুন্দরভাবে লিখবে যে পৃথিবীকে ঘিরে থাকা যে গ্যাসীয় আবরণ তাকে ওজোন স্তর বলে। এরপর মাঝখানে তোমরা লিখে দেবে যে এই ওজোন স্তরের গুরুত্ব। এখানে ধরো তোমরা লিখলে গুরুত্ব, শুধুমাত্র গুরুত্ব দিয়ে ফার্স্ট নিচে কালো কলম দিয়ে পয়েন্ট করবে যে ক্ষতিকারক ইউভি রশ্মি। ফার্স্ট পয়েন্ট করবে ক্ষতিকারক ইউভি রশ্মি। তো এর আমাদের বুঝতে হবে যে এই ইউভি রশ্মিটা অ্যাকচুয়ালি কি। ইউভি রশ্মিটা হচ্ছে আমাদের মেনলি সূর্য থেকে যে আলোটা আসে, যে সরাসরি আলোটা আসে, সেই সরাসরি আলোটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে পৌঁছায় না। আমরা জানি সূর্য থেকে মাত্র 200 কোটি ভাগ কিন্তু আমাদের আলো কিন্তু পৌঁছায়, কিন্তু সেই 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ আলো কিন্তু পৃথিবীতে এসে পৌঁছায়, যেটাকে বলা হচ্ছে ইনসুলেশন। এটাও লিখে রাখবে যে ইনসুলেশন কাকে বলে। ইনসুলেশন হচ্ছে, ভুলে গেছি, এই ইনসুলেশনটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। লিখবে ইনসুলেশন কাকে বলে, তারপরে উত্তরটা লিখবে যে সূর্য থেকে মোট মানে সূর্যের মোট তাপমাত্রার 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ আলো পৃথিবীতে এসে পৌঁছায়, একে ইনসুলেশন বলে। এরপরে আমরা যেটা, এটা হচ্ছে তোমরা উত্তরটা লিখে নেবে, এটাও কিন্তু 2 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ইউভি রশ্মিটা কি। এই ইউভি রশ্মিটা হচ্ছে আমাদের সূর্য থেকে আগত যে সরাসরি একটা রশ্মি আছে, মানে সূর্য থেকে আলোটা সরাসরি পৃথিবী পৃষ্ঠে পৌঁছাচ্ছে, এরকম কিন্তু হয় না। কেন? কারণ এই ওজোন স্তরটা যে অতিবেগুনি যে রশ্মিগুলো রয়েছে, যে বিষাক্ত রশ্মিগুলো রয়েছে, সেই রশ্মিগুলো কিন্তু ওজোন স্তর সম্পূর্ণ টেনে নেয়, আকর্ষণ বা সেটাকে কিন্তু তো এই যে সূর্য থেকে আগত যে সরাসরি যে রশ্মিটা রয়েছে, যে যে অতিবেগুনি রশ্মিগুলো রয়েছে বা ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিগুলোকে কিন্তু শোষণ করে নেয় বা খেয়ে ফেলে কি এই ওজোন স্তর, যার কারণেই পৃথিবীতে সেই খারাপ আলোগুলো পৃথিবী পৃষ্ঠে আর পৌঁছাতে পারে না। তো আমাদের কি করে এই ক্ষতিকারক ইউভি রশ্মি, তাহলে কি করবে, লিখবে যে ওই ওজোন স্তর থাকার কারণে কিন্তু আমাদের যে সূর্য থেকে সূর্যের যে খারাপ রশ্মিগুলো রয়েছে, সেই রশ্মিগুলো কিন্তু আমাদের পৃথিবীতে আসতে পারে না, যার কারণে কি হয়, মানুষের অনেক হেল্প হয়, তাই তো? যদি আসতো তাহলে অনেক মানুষ মারা যেত বিভিন্ন রোগে। কিন্তু এই ওজোন স্তর থাকার কারণে ইউভি রশ্মিগুলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। এখানে তোমরা লিখবে যে ফার্স্ট পয়েন্ট করে লিখবে ক্ষতিকারক ইউভি রশ্মি, লিখে একটু তোমরা ব্যাখ্যা করে লিখবে যে এই ওজোন স্তরের কারণে সূর্যের থেকে আগত যে অতিবেগুনি বা ইউভি রশ্মিগুলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারে না। এগুলো একটু ব্যাখ্যা করে লিখবে পয়েন্টগুলো। পৃথিবীতে আসতো তাহলে অনেক মানুষের কিন্তু ক্যান্সার, বিভিন্ন চোখের বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা যেত। কিন্তু এই ইউভি রশ্মি যখন ওজোন স্তর বা ক্ষতিবেগুনি বা খারাপ অতিবেগুনি রশ্মি বা খারাপ রশ্মিগুলো যখন ওজোন স্তর শোষণ করে নিচ্ছে, যার কারণে এই রশ্মিগুলো আর পৃথিবীতে পৌঁছাতে পারছে না, ফলে বহু মানুষ কিন্তু সেই বিভিন্ন রোগ থেকে কিন্তু বাঁচছে। ঠিক আছে, রোগ থেকে কিন্তু রোগ মুক্তি হচ্ছে, মানব সমাজকে রক্ষা করে। ওজোন স্তর বিভিন্ন রোগের হাত থেকে মানব সমাজকে বা মানুষকে রক্ষা করে। তাহলে এই যে পয়েন্টটা আছে যে মানুষের সুরক্ষা, এই পয়েন্টটাতে লিখবে যে ওজোন স্তর বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থেকে বা বিভিন্ন রোগের হাত থেকে কিন্তু মানব সমাজকে বা মানুষকে কিন্তু রক্ষা করে। ঠিক আছে, তাহলে এই ওজোন স্তর কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি থেকে, বিভিন্ন রোগ থেকে মানব সমাজকে কি করে, মানুষকে রক্ষা করে। ঠিক আছে, এই ওজোন স্তর যদি না থাকতো তাহলে সেই খারাপ রশ্মিগুলো পৃথিবীতে আসতো এবং অনেক মানুষ সেখানে মারা যেত। কিন্তু ওজোন স্তর মানুষগুলোকে কিন্তু বাঁচাচ্ছে, পরোক্ষভাবে বাঁচাচ্ছে সেটা।
এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে জীবকুল রক্ষা। শুধুমাত্র যে মানুষগুলো বাঁচছে সেটা কিন্তু নয়, মানুষগুলোই রক্ষা পাচ্ছে সেটা কিন্তু নয়, এছাড়া জীবকুল যে সমস্ত পশু পাখি রয়েছে, যে সমস্ত জীবকুলের যে সমস্ত প্রাণী রয়েছে, সেই প্রাণীগুলো কিন্তু ভীষণভাবে রক্ষা করছে কি এই ওজোন স্তর। এই ওজোন স্তর থাকার কারণে বিভিন্ন জীবকুল কিন্তু রক্ষা পাচ্ছে। এই পয়েন্টটাতে একটু ব্যাখ্যা করে লিখে দেবে। প্রথমে লিখবে জীবকুল রক্ষা, এটা কালো পেন দিয়ে, ঠিক আছে। তারপরে লিখবে যে এই ওজোন স্তর থাকার কারণে প্রচুর পরিমাণে জীবকুল বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা পাচ্ছে, বা জীবকুল রক্ষা পয়েন্টটাতে লিখে দেবে যে ওজোন স্তর থাকার কারণে কিন্তু জীবকুল রক্ষা পায়, ঠিক আছে। এই পয়েন্টগুলো তোমরা কিন্তু লিখে নেবে যে ওজোন স্তর, এই যে ওজোন স্তরটা থাকার কারণে কি কি হয়, এই 3টা পয়েন্ট যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু তোমাকে তিনের মধ্যে 3 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এর পরের যে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের কাছে আমরা যাব, তার আগে এতগুলো প্রশ্ন যে আমি আলোচনা করলাম সেই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খাতায় লিখে রাখবে, এবং যে যে ছবিগুলো আমরা বোঝালাম, মানে যে যে ছবিগুলোর মাধ্যমে তোমাদেরকে পুড়িয়ে দিলাম, সাথে সেই ছবিগুলো এঁকে তোমরা কিন্তু আজকের এই চ্যাপ্টারটা ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে, বুঝিয়ে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো এর পরের আমরা আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আলোচনা করি। বছর মাধ্যমিকের জন্য যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে এই প্রশ্নটা প্রত্যেক বছর মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা। এই আপেক্ষিক আর্দ্রতা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন, খুব মজার একটা কোশ্চেন, ঠিক আছে। তো এই কোশ্চেনটা প্রত্যেকবার মাধ্যমিকের জন্য কিন্তু 2 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো বুঝতে হবে এই কোশ্চেনটা বোঝার আগে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্টটা কি, এই যে পৃথিবীর ওপরে যে মেঘগুলো জমা হচ্ছে, এটা তো প্রথমেই বায়ু থাকছে। তো ধরো বায়ু, সেই বায়ুটাকে মেঘ করার জন্য, সেই বায়ুটাকে, সেই যে বায়ুটা রয়েছে সেই বায়ুটাকে মেঘ তৈরি করার জন্য একটা তো জলীয় বাষ্পের প্রয়োজন, জলের প্রয়োজন। মেঘ কী দ্বারা তৈরি হয়? জল দ্বারা তৈরি হয়। তো এই যে মেঘটাকে, মানে বায়ুটাকে মেঘ, এই বায়ু থেকে মেঘ তৈরি করার জন্য যে পরিমাণ জলের প্রয়োজন হয়, এখন আকাশ পরিষ্কার, সেখানে বায়ু বইছে আকাশে, কিন্তু সেই বায়ুটাকে মেঘ তৈরি করতে হবে, তাই না? তো কি করে সূর্য, অ্যাকচুয়ালি কি করে, মেঘ তৈরি করতে বারবার সে মেঘ তৈরির অপেক্ষায় থাকে, যে কিভাবে সে মেঘ তৈরি করবে, তার এটাই লক্ষ্য। তো এই যে নির্দিষ্ট উষ্ণতা, এই যে উষ্ণতাটা দিচ্ছে সূর্যরশ্মি, যে উষ্ণতাটা দিচ্ছে, সেই উষ্ণতায় এই যে একটা বায়ু রয়েছে, সেই বায়ুটাকে মেঘে পরিণত করার জন্য কি প্রয়োজন? জলের প্রয়োজন। তো এবার জল যেহেতু প্রয়োজন, জলের প্রয়োজন হলে কি করতে হবে? সূর্যটাকে আরও বেশি আলো দিতে হবে। আলো দিলে কি হবে? নিচের বা ভূপৃষ্ঠের যে জলগুলো রয়েছে, এই ভূপৃষ্ঠের যে নিচের যে জলগুলো রয়েছে, সেটা পুকুরে হোক, নদীতে হোক, সেই জলগুলো তারপরে কি করবে? সেই সূর্যরশ্মিটা টেনে নিয়ে ওপরে চলে যাবে। যাওয়ার ফলে কি হবে? এই যে বায়ুটা, এই বায়ুটা অলরেডি পরবর্তী সময়ে মেঘে পরিণত হবে। বোঝা গেল কনসেপ্টটা? তো সূর্যের লক্ষ্য হচ্ছে কিভাবে সে মেঘ তৈরি করবে। তো অলরেডি সূর্যটা মেঘ তৈরি করার জন্য সে আরও বেশি পরিমাণে উষ্ণতা দেবে। উষ্ণতা দেওয়ার ফলে কি হবে? যে পুকুরের, নদীর জলগুলো সে শুষে নেবে, এবং অলরেডি সে কিছুক্ষণ পরে মেঘ তৈরি করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেইনলি আপেক্ষিক আর্দ্রতা। তো কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় এই যে মেঘটা, যে বায়ুটা রয়েছে, সেই বায়ুটাকে এমনি তো আর বায়ুটাকে তৈরি করতে পারবে না, তার জন্য জলীয় বাষ্পের প্রয়োজন। তো কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, এই যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ যে বায়ুটা রয়েছে, এই বায়ুটাকে, ঠিক আছে, বায়ুটাকে সম্পৃক্ত করার জন্য, সম্পৃক্ত মানে মেঘে পরিণত করার জন্য যে পরিমাণ কি জলীয় বাষ্পের প্রয়োজন হয়। মেঘ তৈরি করার জন্য জল প্রয়োজন, মেঘটা তো আর ফাঁকা হয়ে থাকবে না, তাই তো জলের প্রয়োজন। তো যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ কি জলীয় বাষ্পের প্রয়োজন বা জলকণার প্রয়োজন, এটা জলীয় বাষ্প মানে জলকণা। তো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুকে সম্পৃক্ত বা মেঘে পরিণত করার জন্য যে পরিমাণ জলের প্রয়োজন হয়, সেটাকেই বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুকে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, সেটাকেই বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা 2027 মাধ্যমিকের জন্য। আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো। তো চলো সেই তাড়াহুড়ো করে সেই কোশ্চেনটা আগে আমরা আলোচনা করে নিই। তো খুব সুন্দরভাবে চলো আমরা সেই কোশ্চেনটা অ্যান্সারটা করে আসি। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো। তো চলো সেই কোশ্চেনটার আলোচনা আমরা সুন্দরভাবে বুঝে নিই। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে। সেই ইন্টারেস্টিং কোশ্চেনটা হচ্ছে, তুমি আমাকে বলবে তোমার কি মনে হয় যে আমাদের এখানে কোথাও উষ্ণ, আবার দার্জিলিংয়ে কেন ঠান্ডা, এবং আজকে আমরা যেখানে আছি, তুমি যেখানে আছো,
বা জলপাইগুড়ি, শিলিগুড়ি, আমি যেখানে আছি, তো এই জায়গাটা কেন এতটা গরম, কিন্তু দার্জিলিংয়ে গেলে কেন অত ঠান্ডা? তুমি আমাকে এটা তোমার ভাবনা চিন্তা থেকে বলো যে ওখানে কেন দার্জিলিংয়ে গেলে ঠান্ডা, এখানে কেন গরম। তো এই নিয়েই আজকের এই প্রশ্নটা কিন্তু বহুবার মাধ্যমিকে এসেছে, তাই এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকবারের জন্য, প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই কোশ্চেনটা কিন্তু প্রিপারেশন করে রাখবে, নোট বানিয়ে রাখবে। তো এই কোশ্চেনটা আজকে খুব সহজভাবে আমি তোমাদেরকে নোটটা শিখিয়ে দেবো, কিভাবে নোট লিখলে এখানে 5-এর মধ্যে 5 পাবে, ঠিক আছে? তো চলো ফার্স্ট কোশ্চেনটা তোমরা লিখে নেবে যে বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান 3টি কারণ আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে অক্ষাংশ উষ্ণতার ভূমিকা ব্যাখ্যা করো। এখানে কোশ্চেনটার মানে হচ্ছে যে বায়ুমণ্ডল বা পৃথিবীর কোনো স্থানের উষ্ণতা কেন বেশি, আবার কোনো স্থানের উষ্ণতা কেন ঠান্ডা, কোথাও কেন গরম, কোথাও কেন ঠান্ডা, এই নিয়েই মেনলি এই প্রশ্নটার মিনিং, ঠিক আছে? তো ফার্স্ট এই কোশ্চেনটার আমরা যখন প্রধান 3টি কারণ আলোচনা করতে যাব, তার আগে আমরা লিখব বায়ুমণ্ডল কাকে বলে। আমরা একটা ভালো স্টুডেন্ট, আমরা চাই 5-এর মধ্যে 5 পাবো, 3-এর মধ্যে 3 পাবো। সেই জন্য আমরা প্রথমেই কি লিখবো, সংজ্ঞা লিখবো। কি সংজ্ঞা লিখবো? আমরা জানি বায়ুমণ্ডল কাকে বলে, তো সেই সংজ্ঞাটা আমরা এখানে লিখে দেব। প্রথমে বায়ুমণ্ডল নিয়ে যেহেতু প্রশ্নটা আছে, তাই আমাদের বায়ুমণ্ডল কাকে বলে সেটা আগে সংজ্ঞাটা এখানে লিখে দেব। তো লিখবে যে পৃথিবীকে ঘিরে থাকা যে গ্যাসীয় আবরণ, সেটাকেই বায়ুমণ্ডল বলে, ঠিক আছে? তারপরে মাঝ বরাবর কালো পেন দিয়ে লিখবে কারণটা লিখবে। কারণ লিখিয়ে 1 নাম্বার পয়েন্ট করবে অক্ষাংশ। কি লিখবে? অক্ষাংশ। এই অক্ষাংশের কারণেই কোনো স্থানের উষ্ণতা বেশি, কোনো স্থানের উষ্ণতা কম। দেখো এটা একটা পৃথিবী, এই পৃথিবীর এখানে হচ্ছে একটা সূর্য, এখানে সূর্য। তো দেখো এই যে এটা পৃথিবী আর এটাকে সূর্য, এটা হচ্ছে সান আর এটা আর্থ, তাই তো? এবার দেখো এই সূর্য থেকে কোথায় সব থেকে বেশি আলো লম্বভাবে পড়বে? আমরা দেখতে পাচ্ছি যে সূর্য থেকে সোজাভাবে কি করবে, এখানে লম্বভাবে কিরণ দেবে। সূর্য কিভাবে দেবে? এভাবে লম্বভাবে কিরণ দেবে। এই পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা গেছে, সেই রেখাটার নাম নিরক্ষরেখা। কি? সেই পৃথিবীর যে মাঝ বরাবর একটা রেখা গেছে সেটার নাম নিরক্ষরেখা। তো কি করবে? সূর্যরশ্মি নিরক্ষরেখায় কিভাবে পড়বে? লম্বভাবে পড়বে। মানে সূর্য যদি এখানে থাকে তাহলে আমার মাথার ওপর সব থেকে বেশি লম্বভাবে পড়বে, ঠিক আছে? তো এই যে সূর্যের আলো সব থেকে বেশি লম্বভাবে পড়ছে কোথায়? নিরক্ষরেখায়। আর সব থেকে তির্যক, সব থেকে বাঁকাভাবে পড়ছে কোথায়? সেটা হচ্ছে এই মেরু অঞ্চল। এটা সুমেরু, এটা সুমেরু আর এটা কি? কুমেরু। তো সূর্যরশ্মি বাঁকাভাবে পড়ছে এই দুই স্থানে, এই যে একটা সুমেরু আর একটা কুমেরু, মানে মেরু অঞ্চলের দিকে তির্যকভাবে পড়ছে, আর নিরক্ষরেখার কাছে কি করছে? লম্বভাবে। এই নিরক্ষরেখার কাছে লম্বভাবে, আর এইটা যে রয়েছে এটা হচ্ছে তির্যক বা বাঁকাভাবে, ঠিক আছে? তো দেখো, তো সূর্যরশ্মি কোথাও লম্বভাবে পড়ছে, আবার কোথাও বাঁকাভাবে পড়ছে। তুমিই বলো যেখানে লম্বভাবে পড়বে কি নিয়ে বোঝাবো, যাই হোক। তো দেখো সূর্যের আলোটা সব থেকে বেশি এখানে লম্বভাবে পড়ছে। তো লম্বভাবে পড়লে কি হবে? এখানকার নিরক্ষরেখার যে উষ্ণতা, যে গরম, সেখানে কি হবে? বেশি হবে। আর এখানে বাঁকাভাবে পড়ছে, যার কারণে কি হবে? এখানে বেশি ঠান্ডা হবে। এখানে অতটা আলো সেখানে যাচ্ছে না, বাঁকাভাবে আলো যাচ্ছে একটু একটু করে, তাহলে সেখানে জায়গাটা কি হবে? ঠান্ডা হবে, কারণ সূর্যের আলো সেখানে বেশি পৌঁছাচ্ছে না। সেই জন্য এই জায়গাগুলো কি হবে? ঠান্ডা হবে। এই দুই জায়গা, সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত অঞ্চলটা কি হবে? ঠান্ডা হবে। কিন্তু এখানে যেহেতু সরাসরি সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, পড়ার কারণে নিরক্ষরেখা কি হবে? সব থেকে বেশি গরম, সব থেকে বেশি উষ্ণ হবে। তো এই কারণেই কি হচ্ছে? কোথাও ঠান্ডা এবং কোথাও গরম হচ্ছে, তাই না? তো এটা কি অক্ষরেখাগুলো, তাই না? এটা নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, আর সুমেরু এবং কুমেরুতে বাঁকাভাবে পড়ছে, যার কারণেই কি হচ্ছে? কোথাও বেশি উষ্ণতা, কোথাও কম উষ্ণতা, তাই না? তো ফার্স্ট অক্ষাংশের এখানে পয়েন্ট করে একটু হাই পেন দিয়ে, এখানে ব্লু পেন দিয়ে লিখে দেবে যে নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই এখানে কি হয়? তাই এখানে উষ্ণতা অনেক বেশি হয়। কিন্তু কুমেরু এবং সুমেরু এবং কুমেরু বিন্দুতে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার কারণে বা বাঁকাভাবে পড়ার কারণে সেখানে অত বেশি আলো পৌঁছায় না, যার কারণে এখানে কি হয়? সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত মেরু অঞ্চলগুলো ঠান্ডা থাকে বা শীতল থাকে, ঠিক আছে? এই দিকে যদি তুমি যাও সেই দিকে শুধু বরফ আর বরফ দেখতে পাবে, কিন্তু তুমি যদি নিরক্ষরেখায় যাও তাহলে কিন্তু তুমি একদম কালো হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তো এটার জন্য তো
সূর্য থেকে এই যে পয়েন্টটা লিখবে, অক্ষাংশ পয়েন্টটা স্ক্রিনে দেখতে পাবে লেখাটা, সেই লেখাটা অক্ষাংশের ব্যাখ্যায় পয়েন্ট করে ছোট্ট করে লিখে দেবে যে সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে পড়ার কারণে নিরক্ষরেখার উষ্ণতা কি হয়, বেশি হয়, এবং সুমেরু এবং কুমেরু বিন্দুতে বাঁকা বা তির্যকভাবে সূর্যরশ্মি পড়ার কারণে এই অঞ্চলগুলোর উষ্ণতা অনেক কম হয়। ঠিক আছে, এইটা লিখে দেবে, তাহলে এখানকার উষ্ণতা বেশি কেন হচ্ছে এবং কম কেন হচ্ছে এটা বোঝা গেল। তারপরে হচ্ছে উচ্চতা। কি উচ্চতা, এর পরের পয়েন্টটা কি উচ্চতা। আমরা একটা যদি পাহাড় ধরি, এটা যদি পাহাড় ধরি, এই পাহাড়ের উচ্চতা দেখো, উচ্চতা পয়েন্ট করেছি, তোমরাও এই উচ্চতা পয়েন্ট করে লিখবে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো ধরো অনেকগুলো গাছপালা আছে, বাড়িঘর আছে, সেখানে কি গরম বেশি, কি সেখানে সূর্যরশ্মিটা থাকবে, তাই এখানে কি গরম বেশি। এবং এখান থেকে আমরা যত পাহাড়ের দিকে ওপরের দিকে উঠতে থাকবো ততই কি হবে, উষ্ণতাটা কম। এখানে যদি ধরি আমরা 12 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে আমরা কত পাবো, ধরো 5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এরকম একটা পাবো। তো আমরা কি করব, উচ্চতা মানে উচ্চতা যত বেশি বাড়বে তত বেশি উষ্ণতা কি হবে, কমতে থাকবে। তাই পাহাড়ের দিকে উষ্ণতাটা কি থাকে, কম থাকে, এটা বলবো। তাই সমতলের থেকে পাহাড়ের উষ্ণতা কি থাকে, বেশি থাকে। এটা তো সমতল অঞ্চল, এটা তো সমতল, এই সমতলের উষ্ণতা কি থাকবে, পাহাড়ের থেকে অনেক বেশি থাকবে। তাহলে বোঝা গেল। তাহলে এই উচ্চতার পয়েন্ট লিখবে, উচ্চতা যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটার একটু ব্যাখ্যা লিখবে যে উচ্চতা যত বৃদ্ধি পায় উষ্ণতা তত কি হয়, কমতে থাকে। ফলে সমতলের থেকে পাহাড়ের উষ্ণতা কি থাকে, কম হয়, তাই না। মেনলি প্রশ্নটা দিয়েছে যে উষ্ণতা কেন কোথাও বেশি আবার কেন কোথাও কম হয়। প্রশ্নটার মিনিং হচ্ছে কোথাও কেন বেশি, কোথাও কেন উষ্ণতা কম হয়। তো উচ্চতা বেশি থাকার কারণে এখানের উষ্ণতা কি হবে, কম হবে, কিন্তু সমতলের উচ্চতা কম হওয়ার কারণে কি হবে, এখানে উষ্ণতাটা বেশি হবে। ঠিক আছে, এই পয়েন্টটা তো তোমরা লিখে দেবে, উচ্চতা যে যত বেশি সমতল থেকে যত আমরা পাহাড়ের দিকে উঠবো ততই উষ্ণতা কি থাকবে, কমতে থাকবে। কিন্তু সমতলের তুলনায় পাহাড়ের উষ্ণতা কি থাকে, কম থাকে। এখানে পাহাড়ের উষ্ণতা তাই কি ঠান্ডা শীতল, এবং সমতলের উষ্ণতা কি অনেকটা উষ্ণ বা গরম হয়। ঠিক আছে, এই পয়েন্টটা লিখে দেবে। তারপর এবার হচ্ছে দিন রাত্রির পার্থক্য। দিন রাত্রির পার্থক্যটা কি, দিন রাত্রির পার্থক্যের কারণেই নাকি আবার উষ্ণতা কোথাও বেশি আবার কোথাও কম হয়। দেখো, এটা যদি সূর্য হয়, ধরো এটা একটা সূর্য, এটা যদি সূর্য হয়, এইটা হচ্ছে পৃথিবী। তো এই দেখো সূর্যের আলোটা কি করবে, সূর্যের আলোটা সব দিক দিয়ে কি পৌঁছাতে পারবে, এই দিক দিয়ে কি পৌঁছাতে পারবে, এত দূর এই পাশে কি আলো দিতে পারবে না। এই এতটা অংশ সে আলো দেবে, তাই না, এই এতটা অংশ সে আলো দেবে। তাহলে এখানে আলো দিচ্ছে মানে এখানে কি থাকছে, দিন, এখানে দিন থাকছে, আর এখানে কি থাকবে, দিন থাকছে, আর এখানে কি থাকছে, রাত থাকছে, তাই তো, রাত, অন্ধকার, রাত। তো যাই হোক, তো কি এটা হচ্ছে দিন রাত্রির পার্থক্য, মানে কোথাও দিন হচ্ছে আবার কোথাও রাত হচ্ছে, এই কারণে উষ্ণতাটা কোথাও বেশি কোনো অঞ্চলের, আবার কোনো অঞ্চলের উষ্ণতাটা কি কম। দেখো, যেখানে হচ্ছে সূর্যরশ্মিটা পড়ছে সেখানে দিন হচ্ছে, আমি এখন দিনে ভিডিওটা করছি, এখানে সূর্যরশ্মিটা পড়ছে, এখানে দিন হচ্ছে। তো দিনে কি গরম বেশি, আমি ঘামছি, তো এখানে গরম হচ্ছে। কিন্তু এই যে যেখানে রাত, মানে এই যে অঞ্চলটার পেছনের দিকে সেখানে আলো পৌঁছাচ্ছে না, সেখানে রাত, তো সেখানে কি থাকবে, ঠান্ডা থাকবে অবভিয়াসলি, সেখানে ঠান্ডা, রাতটা কি থাকবে, ঠান্ডা থাকবে। কিন্তু এখানে সূর্যরশ্মি পড়ছে বলে এই অঞ্চলটা কি উষ্ণ এবং এখানে কি গরম, তাই তো, এখানে কি, এখানে গরম, এখানে কি ঠান্ডা। তাহলে এখানে যে আলোটা পড়ছে এই দিনটা কি গরম, এবং এই দিকটা যে রয়েছে রাতটা সেটা কি ঠান্ডা, তাই না। তো এই যে দিন রাত্রির পার্থক্যের জন্য কোথাও যেখানে দিন হবে সেখানে কি হবে, গরম বেশি হবে, এই যে উষ্ণতাটা দিচ্ছে সূর্যের আলোটা, গরম বেশি হচ্ছে, কিন্তু রাতে আবার কমে যাবে। তো যেহেতু দিন রাত্রির পার্থক্যের কারণে কোনো অঞ্চলে, দেখো কোনো জায়গায় নরওয়ে বা সুইডেন এই জায়গাগুলোকে যদি দেখি, সেই জায়গাগুলো কিন্তু রাত এখনো, ধরো এরকম একটা, ঠিক আছে, তো সেই জায়গাগুলো কি থাকছে, রাত থাকছে, তো তাদের উষ্ণতা এখন কি অনেক কম, আমাদের উষ্ণতা কি অনেক বেশি, বোঝার জন্য বললাম কিন্তু। তো মেইনলি হচ্ছে যে দিন রাত্রের পার্থক্য এখানে যে রয়েছে, দিন রাত্রির পার্থক্য যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা তোমরা লিখে নিয়ে তোমরা সুন্দর করে ছোট্ট করে ব্যাখ্যা করে লিখবে যে দিন রাত্রের পার্থক্যের কারণেই কোথাও উষ্ণতা বেশি হয় এবং কোথাও উষ্ণতা কম হয়, বা দিন রাত্রির পার্থক্যের কারণেই উষ্ণতার তারতম্য ঘটে। এই দুটোর মধ্যে একটা তোমরা লিখে দেবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাবে। মেইন কনসেপ্টটা হচ্ছে যে কেন কোথাও
উষ্ণতা বেশি হচ্ছে, কোথাও কেন গরম হচ্ছে, আবার কোথাও আবার ঠান্ডা কেন হচ্ছে, এটাই মেনলি প্রশ্নের মিনিং। এটা যদি বুঝে যাও তাহলে এই 3টা পয়েন্ট কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে। তো অবশ্যই যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় আবারও আমাকে জানাবে, আমি আরেকবার দরকার হলে তোমাকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আবারও তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তারপরের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পড়বো, যেটা আমি তোমাদেরকে এখন বলছি, যে ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত এর যে পার্থক্যটা রয়েছে, এটাও কিন্তু তোমাদের মাধ্যমিক প্রতি বছর জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই দেখবে সেই পার্টটা, ঠিক আছে? তো চলো সেই ঘূর্ণপাত, তো চলো এবার আমরা সেই ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাতের যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা এখন ডিসকাশন করব, আলোচনা করব। প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু বুঝে, প্রত্যেকটা কনসেপ্ট যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে লিখবে হ্যাঁ আমি বুঝেছি ম্যাম, ঠিক আছে? এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত কি, এদের মধ্যে পার্থক্য আলোচনা করলো। মেইনলি 3 নম্বরের জন্য এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা খুব মজা করে আজকে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা লেখার চেষ্টা করবো। তো চলো সেই ডিসকাশনটা করে নিই। ঠিক আছে, এবার আমরা সহজভাবে বুঝবো যে ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত জিনিসটা কি। তার মধ্যে তোমাকে আগে যেটা বুঝতে হবে, যে তোমাকে দুটো জিনিস মেনলি বুঝতে হবে। এই জিনিসটা যদি তোমাদের কারো খারাপ লাগে, আমারও বলতে খারাপ লাগবে, কিন্তু বোঝার ক্ষেত্রে আমি মেনলি এটা ইউজ করছি, ঠিক আছে? কেউ অতটা মাইন্ডে নেবে না, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমি লিখছি যেখানে উচ্চচাপ যে রয়েছে সেই উচ্চচাপ আর নিম্নচাপ, নিম্নচাপ, ঠিক আছে? তো এই যে ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত জিনিসটা বুঝতে হলে তোমাকে উচ্চচাপ এবং নিম্নচাপ জানতে হবে। তো উচ্চচাপ মানে যেখানে হচ্ছে জলীয় বাষ্প আছে, যেখানে জল আছে, এবং নিম্নচাপ মানে সেখানে জল নেই। তো এটা খুব সহজভাবে বোঝানোর জন্য আমি উচ্চচাপকে দিচ্ছি, যারা বড়লোক মানুষ তাদেরকে বড়লোক, উচ্চচাপ মানে বড়লোক, এবং নিম্নচাপ মানে গরিব, গরিব লোক, এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমিও কিন্তু এই ইয়েটাতেই পড়ি, ঠিক আছে? তো যাই হোক, তো উচ্চচাপ এবং নিম্নচাপ মানে কি, উচ্চচাপ মানে বড়লোক এবং নিম্নচাপ মানে গরিব যারা রয়েছে, গরিব মানুষ আমরা যারা রয়েছে তারা। তো এবার এই প্রতীপ ঘূর্ণপাত বা ঘূর্ণপাত বোঝার ক্ষেত্রে এই দুটো জিনিস বোঝার জন্য ইম্পর্টেন্ট আমি বললাম যে বড়লোক মানে কি, তার কাছে জল টল থাকবে, এবং গরিব মানে কি, আমাদের কাছে কোনো রকম জল টল থাকবে না। তো এটা হচ্ছে উচ্চচাপ এবং নিম্নচাপ। এবার যদি আমরা ঘূর্ণপাত জিনিসটা বুঝতে চাই, ঘূর্ণপাত জিনিসটা কিন্তু ঘটে কোনো সমুদ্রে, ঠিক আছে? তো যখন এই যে ধরো এখানে কি থাকছে, উচ্চচাপ, এখানে নিম্নচাপ, নিম্নচাপ, তো এখানে আমরা ঘূর্ণপাত জিনিসটা পড়বো, যে ঘূর্ণপাত অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হয়, ঘূর্ণপাত, ঠিক আছে? এই ঘূর্ণপাত কি, যখন নিম্নচাপ থেকে, এটা কিন্তু একটা বায়ু, ঠিক আছে? নিম্নচাপ একটা বায়ু, এটা হচ্ছে উচ্চচাপ, উচ্চচাপ, তাহলে ভেতরে থাকছে কি নিম্নচাপ এবং বাইরে থাকছে কি উচ্চচাপ। মানে এই ঘূর্ণপাতের ক্ষেত্রে এই যে ঘূর্ণবাত যে রয়েছে, এই ঘূর্ণপাতের কেন্দ্রে কে থাকছে, মাঝখানে কে থাকছে, নিম্নচাপ, এবং বাইরে কে থাকছে উচ্চচাপ। মানে ভেতরে থাকছে গরিব লোকগুলো আর বাইরে থাকছে কি বড় বড় লোকগুলো। মানে গ্রামের দিকে থাকছে কে গরিব লোকগুলো, এবং শহরের দিকে থাকছে কে এই বড় লোকগুলো, উচ্চচাপ। তো যখন ঘূর্ণপাত জিনিসটা বোঝার জন্য তোমাকে আগে গরিব তারপরে বড় লোকটা বুঝতে হবে। তো নিম্নচাপটা মানে গরিব লোকগুলো মাঝখানে থাকছে এবং বড় লোকগুলো বাইরে থাকছে। তো এই যে নিম্নচাপের যে মানুষগুলো রয়েছে বা যে গরিব মানুষগুলো রয়েছে, তারা খাওয়ার জন্য বা কাজ করার জন্য কাদের যাবে, কাদের কাছে যাবে, এই উচ্চ বা বড় লোক বাড়িতে, তাই তো? তো এই নিম্নচাপ মানে দারিদ্র পরিবারে যে সমস্ত মানুষগুলো রয়েছে, আমরা যারা রয়েছি, আমরা কাদের কাছে কাজ খুঁজতে যাব, সেই উচ্চচাপের মানুষদের কাছে, তাই তো? বড় লোকদের কাছে আমরা কাজ খুঁজতে যাব, যে তোমাদের কোনো কাজ আছে কি না, বা তাদের কাছে আমরা সমস্ত কিছু চাইতে যাব, যে এটা আমাকে দাও, সেটা আমাকে দাও, তাই না? তো মেইনলি যখন এই যে নিম্নচাপের কিন্তু আমরা লোক পড়ছি না, কোনো রকম লোক পড়ছি না, শুধুমাত্র কনসেপ্টটা বোঝার জন্য মেইনলি আমি এই গরিব এবং বড়লোক কথাটা এখানে আনছি। তো এখানে নিম্নচাপ এবং উচ্চচাপ মানে হচ্ছে এই যে নিম্নচাপের বায়ু, এটা কি অ্যাকচুয়ালি বায়ু, ঠিক আছে? এটা মেইনলি যেহেতু সমুদ্রের সৃষ্টি হয়, তাই এটা হচ্ছে নিম্নচাপ একটা বায়ু, এটা উচ্চচাপ কি একটা বায়ু। তো যখন নিম্নচাপের বায়ু এই যে মাঝখানে থাকছে, এই যে মানুষগুলো থাকছে, এই মানুষগুলো কোথায় যাচ্ছে, উচ্চচাপের দিকে। কোথায় যাচ্ছে, উচ্চচাপের দিকে। সমস্ত মানুষগুলো উচ্চচাপের দিকে কিন্তু যাচ্ছে। তো এখানে যদি তোমাকে ঘূর্ণপাতের সংজ্ঞা লিখতে বলে, তাহলে তুমি কি লিখবে, যে যখন নিম্নচাপের বায়ু উচ্চচাপের দিকে প্রবাহিত হলে, মানে গেলে, প্রবাহিত হলে তাকে কি বলে, ঘূর্ণপাত বলে। তাহলে ঘূর্ণপাত কি জিনিসটা ক্লিয়ার? তো
তো নিম্নচাপের বায়ু যখন উচ্চচাপের বায়ুর দিকে, যখন নিম্নচাপের বায়ু উচ্চচাপের বায়ুর দিকে প্রবাহিত হলে তাকে ঘূর্ণপাত বলে। ঠিক আছে, তাহলে ঘূর্ণপাত জিনিসটা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়। এটা সমুদ্রের সৃষ্টি হয় যখন নিম্নচাপ, যেখানে কিচ্ছু নেই, জলীয় বাষ্প কিচ্ছু নেই, সেই বায়ু যখন কি হয়, যেখানে বায়ু আছে জল আছে সেখানে যখন প্রবাহিত হয় সেটাকেই বলা হচ্ছে ঘূর্ণপাত। তাহলে যখন নিম্নচাপের বায়ু উচ্চচাপের দিকে, এই যে বড়লোকদের দিকে প্রবাহিত হলে বা উচ্চচাপের বায়ুর দিকে প্রবাহিত হলে তাকে কি বলে, ঘূর্ণপাত বলে। কিন্তু প্রতীপ ঘূর্ণপাত তার উল্টোটা। এটা তো ঘূর্ণপাত, কিন্তু প্রতীপ ঘূর্ণপাত তার উল্টোটা কি? এই প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে, প্রতীপ ঘূর্ণপাত, এই প্রতীপ ঘূর্ণপাত, প্রতীপ ঘূর্ণপাত, এই প্রতীপ ঘূর্ণপাত হচ্ছে, এই প্রতীপ ঘূর্ণপাত যেটা রয়েছে তার কেন্দ্রে থাকছে কে এবং বাইরে থাকছে কে, সেটা আমাকে জানতে হবে। আমি বললাম যে ঘূর্ণপাতের বিপরীতে, ঘূর্ণপাতের বিপরীতে রয়েছে কি, প্রতীপ ঘূর্ণপাত। মানে যখন ঘূর্ণপাতের কেন্দ্রে এখানে কে অবস্থান করছে, নিম্নচাপ, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে তার উল্টো, আবার ভেতরে এখানে বসবাস করছে উচ্চচাপ, কি উচ্চচাপের বায়ু, ভেতরে উচ্চচাপ বায়ু, ভেতরে উচ্চচাপের বায়ু। তো প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বড়লোকগুলো কোথায় থাকছে, সেই বড়লোকগুলো সেই উচ্চচাপের বায়ু মানে ভেতরে থাকছে, বড়লোকগুলো ভেতরে থাকছে, এবং বাইরে কে থাকছে, বাইরে হচ্ছে নিম্নচাপ বা দারিদ্র পরিবারের মানুষগুলো থাকছে, নিম্নচাপ। তো কি বোঝা গেল? তো প্রতীপ ঘূর্ণপাত কিন্তু ঘূর্ণপাতের উল্টো। ঘূর্ণপাতের ক্ষেত্রে নিম্নচাপ কেন্দ্রে থাকছে, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে উচ্চচাপটা ভেতরে থাকছে, মানে বড় লোকগুলো ভেতরে থাকছে এবং বাইরে থাকছে দারিদ্র পরিবারে। এখানে বাইরে রয়েছে উচ্চচাপ, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বাইরে রয়েছে নিম্নচাপ, এখানে রয়েছে নিম্নচাপ, এখানে রয়েছে উচ্চচাপের বায়ু। ঠিক আছে, বিপরীত, এটা পারলে এটা পারবে। তো প্রতীপ ঘূর্ণপাত হচ্ছে উচ্চচাপের বায়ু, এই যে বড় লোকগুলো যখন এই মানুষগুলোকে আনতে যাবে, ঠিক আছে, যে ধরো তাদের বড়লোক মানুষগুলো, যেহেতু এত বড়লোক মানুষ, তাদের অনেক কিছু আছে, এবার সেটা জন্য কাজ করার জন্য তাদেরকে লোক খুঁজতে হবে। তো লোক খোঁজার জন্য তারা যখন নিম্নচাপের বাড়িদের দিকে যায়, মানে নিম্ন বা দারিদ্র যারা মানুষ রয়েছে তাদেরকে আনতে যাচ্ছে। তো এই উচ্চচাপের বায়ু যখন কি করছে, নিম্নচাপের বায়ুর দিকে প্রবাহিত হচ্ছে, এই উচ্চচাপের বায়ু যখন নিম্নচাপের বায়ুর দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত। ঠিক আছে, তাহলে ঘূর্ণপাত কি, প্রতীপ ঘূর্ণপাত কি, জিনিসটা ক্লিয়ার? তো ঘূর্ণপাত হচ্ছে যখন নিম্নচাপের বায়ু উচ্চচাপের বায়ুর দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে বলে ঘূর্ণপাত, কিন্তু যখন উচ্চচাপের বায়ু যখন নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত। এই দুটো কনসেপ্ট যদি তুমি বুঝে ফেলো তাহলে কিন্তু এর পার্থক্যটা যে রয়েছে তোমাদের মাধ্যমিকের জন্য, সেই পার্থক্যটা খুব সহজভাবেই তুমি কিন্তু লিখে আসতে পারবে। যদি তুমি ভুলতেও চাও না, তাও এই জিনিসটা তুমি কোনো মতেই ভুলতে পারবে না। তো প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে কেন্দ্রে থাকছে কি, ছোট লোকগুলো, মানে আমাদের মতো লোকগুলো, এবং আমি থাকছি, এবং বাইরে থাকছে বড় লোকগুলো। আবার এই যে প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বড় লোকগুলো ভেতরে থাকছে এবং গরিব লোকগুলো তারা কি করছে, বাইরে থাকছে। তো চলো এবার আমরা খুব সুন্দর করে আমরা কিন্তু কি করব, এর পার্থক্যটা লিখে নেব। তোমরাও কিন্তু তোমাদের খাতা এবং পেন নিয়ে বসবে, অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন লিখে রাখবে। এবার প্রতীপ এবং ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাতের পার্থক্যটা খুব সহজভাবে আমরা লিখে নেব। তো চলো চাপের পার্থক্য করব। তো ফার্স্ট যারা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো তারা অবশ্যই সহজভাবে তোমরা কিন্তু পার্থক্য লিখতে পারবে। ফার্স্ট আমরা লিখবো ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত, একটা ছক বানাবো, আলাদা করে একটা সুন্দর করে ছক বানাবো, যেটা আমাদেরকে 1 নাম্বার বেশি মানে যেটা আমাদেরকে ম্যামেরা দেখে 1 নাম্বার একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। তো ফার্স্ট হচ্ছে বিষয় ঘূর্ণপাত, প্রতীপ ঘূর্ণপাত। এবার সংজ্ঞা মানে কাকে বলে। তো ঘূর্ণপাত কাকে বলে, প্রতীপ ঘূর্ণপাত কাকে বলে তোমরা জানো। ঘূর্ণপাত বলে যখন নিম্নচাপের বায়ু যখন উচ্চচাপের দিকে প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে ঘূর্ণপাত। তাহলে ঘূর্ণপাতের যে বক্সটাতে তোমরা ফার্স্টে লিখে দেবে সংজ্ঞা, বিষয় সংজ্ঞা লিখে ফার্স্ট বক্সটাতে তোমরা লিখে দেবে যে নিম্নচাপের বায়ু যখন উচ্চচাপ বায়ুর দিকে প্রবাহিত হয় সেটাকে ঘূর্ণপাত বলে। আবার প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে তার উল্টোটা, প্রতীপ ঘূর্ণপাতের সংজ্ঞার ক্ষেত্রে তোমরা লিখে দেবে যে যখন উচ্চচাপের বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত। এটা তোমরা এই দুটো ছকে লিখে দেবে, প্রতীপ ঘূর্ণপাত কাকে বলে, ঘূর্ণপাত কাকে বলে। হওয়া কি, আবহাওয়া, মানে এই যখন এটা যখন সমুদ্রে এটা দুই ঘূর্ণপাত সৃষ্টি হয়, একটা ঘূর্ণপাত সৃষ্টি হয় এবং একটা প্রতীপ ঘূর্ণপাত সৃষ্টি হচ্ছে। এই দুটোই ঘূর্ণপাত যখন সমুদ্রে সৃষ্টি হচ্ছে, যার ফলে আবহাওয়াটা কীরকম হচ্ছে বা ওয়েদারে কি চেঞ্জ হচ্ছে। তো ওয়েদার মানে এই ঘূর্ণপাতগুলো যখন সমুদ্রে সৃষ্টি হচ্ছে তখন
আমাদের আবহাওয়া বা ওয়েদারটা কীরকম হচ্ছে সেই অঞ্চলের। তো এই যে আবহাওয়াটা হচ্ছে এই প্রতি ঘূর্ণপাত, এই ঘূর্ণপাত যখন সৃষ্টি হয়, ঘূর্ণপাত যখন সমুদ্র উপকূলে সৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটে। তাহলে ঘূর্ণপাতের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কী ঘটে, ঝড় বৃষ্টি হয়। তাহলে আবহাওয়াটা কি, ঘূর্ণপাতে প্রবল ঝড় বৃষ্টি হয়। কিন্তু কি এই যে প্রতি ঘূর্ণপাত যখন সমুদ্রে সৃষ্টি হয় তখন আবহাওয়াটা কীরকম থাকে, শান্ত থাকে, কোনো রকম ঝড় বৃষ্টি হয় না। তাহলে ঘূর্ণপাতে ঝড় বৃষ্টি হয় কিন্তু প্রতি ঘূর্ণপাতে কোনো রকম ঝড় বৃষ্টি হয় না, আবহাওয়াটা সেখানকার শান্ত থাকে, কোনো রকম ঝড় বৃষ্টি হয় না, শুধুমাত্র আবহাওয়াটা শান্ত থাকে। বিষয়ে আমরা লিখলাম প্রথমে সংজ্ঞাটা কাকে বলে, এটা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট যেহেতু প্রশ্নটা, তাই ফার্স্টে আমরা লিখলাম বিষয় বা বিষয়টা প্রথমে সংজ্ঞা দিলাম। তারপরে আবহাওয়াটা কীরকম থাকছে, এগুলোর সৃষ্টি হওয়ার পর আবহাওয়া, এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে শান্ত আবহাওয়া বিরাজ করছে। তারপর এটা হচ্ছে চাপ, মানে কোথায় কি চাপ অবস্থান করছে। আমরা কিন্তু জানি যে প্রতি ঘূর্ণপাত বা ঘূর্ণপাতের ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ থাকে কিন্তু বাইরে উচ্চচাপ থাকে। এটা লিখে দেবে যে দেখো কেন্দ্রে নিম্নচাপ থাকে, প্রতি ঘূর্ণপাতের ক্ষেত্রে কেন্দ্রে নিম্নচাপ থাকে এবং বাইরে উচ্চচাপ থাকে। তার উল্টোটা কি, যে এখানে প্রতি ঘূর্ণপাতে কেন্দ্রে কে থাকে, উচ্চচাপ থাকে কিন্তু বাইরে নিম্নচাপ থাকে। প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে এবং বাইরে নিম্নচাপ থাকে। এই পার্থক্যটা তোমরা পুরোপুরিভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপরে এর পার্ট 2তে আমি বায়ুমণ্ডল থেকে আরও কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নগুলো অবশ্যই দেখতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে রাখবে, ঠিক আছে? এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবে যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা, কারণ আমাকে তোমাদের এই কমেন্টগুলো আমাকে ভীষণভাবে আরও ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং আমি আরও বেশি তোমাদেরকে ভালোভাবে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ সেটাই আমার মোটিভেশন হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লাগলো ভিডিওটা তোমাদের। তো এবার তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, যে আমি যে আজকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো 2000 মাধ্যমিক যারা 27 ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই প্রশ্নগুলো মেনলি ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে। এবং আরেকটা পার্ট 2তে আমি আরেকটা বায়ুমণ্ডলের ভিডিও দেব, যেই ভিডিওতে আমি এর থেকে কম যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব, কিন্তু সেখান থেকেও ধরা গেল যে প্রশ্ন এসে গেছে। তো অবশ্যই সেই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ সবাইকে।